আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। এই লেকচারে আমরা স্ট্যাক রিলেটেড সেগমেন্টের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং স্ট্যাক সেগমেন্টে আমরা কিভাবে ডাটাগুলোকে স্টোর করে রাখতে পারি এবং কিভাবে স্ট্যাক সেগমেন্ট থেকে ডাটাগুলোকে বের করে নিয়ে আসতে পারি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা আর সময় নষ্ট না করে মূল পর্বে চলে যাচ্ছি। Preview. 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 সো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আহ, আমরা যদি একটু চিন্তা করি যে স্ট্যাক সেগমেন্টটা কিভাবে কাজ করে। সো তার জন্য আমাদের চিত্রে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে দুটো এক মুখ বন্ধ এবং এক মুখ খোলা এরকম কিছু বটল দেওয়া আছে এবং এই বটলগুলোর মধ্যে আমরা কিছু বল দিতে চাচ্ছি। তো ফার্স্ট অফ অল এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা স্ট্যাক সেগমেন্টে যে ডাটাগুলোকে স্টোর করে রাখি সেগুলোকে আমরা বিবেচনা করতে পারি ওয়ান ডাইমেনশনাল ডাটা অ্যারে হিসেবে। এবং এখানে আমাদের একটি কথা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে লাস্ট ইন এবং ফার্স্ট আউট। ঠিক আছে, লিফো, দ্যাট মিনস লাস্ট ইন এবং ফার্স্ট আউট। সো এই কথাটার মানে কি এবং এটা আসলে আমরা এখানে কেন লিখেছি সেই কথাটার একটা ব্যাখ্যা দিচ্ছি। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিত্রে যে চারটি বল রয়েছে আম, এবং প্রত্যেকটা বলের গায়ে হচ্ছে আপনার নাম্বার দিয়ে লেবেলিং করা আছে। যেমন রেড কালারের বলটি হচ্ছে 1 নাম্বার, গ্রিন কালারের বলটি হচ্ছে 2 নাম্বার এবং ব্লু কালারের বলটি 3 এবং ইয়েলো কালারের বলটি হচ্ছে 4। সো এখন একটা সাইডে আপনি যদি একটু খেয়াল করেন, আমি যদি একটু দেখি যে এই যে আমাদের একটা বোতলে এখানে আমার ইন কথাটা যুক্ত রয়েছে। দ্যাট মিনস আমরা হচ্ছে যখন বলগুলোকে এই এক মুখ বন্ধ এবং এক মুখ খোলা এরকম একটা বোতলে আমরা হচ্ছে বলগুলো দিচ্ছি সিকোয়েন্সিয়ালি। আর আউট হচ্ছে যখন আমরা এই বোতল থেকে আমরা হচ্ছে বলগুলোকে তুলে নিচ্ছি। এই রকম ইভেন্ট গুলো চিন্তা করা হচ্ছে। সো আমরা যদি ফার্স্ট অফ অল ইন কথাটা বা যখন আমরা ইনপুট দিচ্ছি, সো আমরা বলগুলোকে ডেটা হিসেবে চিন্তা করতে পারি। সো আপনি একটু খেয়াল করে দেখেন, আর এই যে আমাদের যে বটলটা আছে সেটাকে আমরা একটা স্ট্যাক সেগমেন্ট হিসেবে কল্পনা করতে পারি। সো যখন আমি 1 নাম্বার বলটি আমি হচ্ছে বটলে দিলাম তখন কিন্তু সে বলটি একদম সবার নিচে পড়ে গেল এবং এর উপরে আমি সিরিয়াল ওয়াইজ বলগুলোকে বা ডেটাগুলোকে দিচ্ছি। সো তাহলে আমি সবচেয়ে লাস্টে ডেটা যে ইনপুটটা দিয়েছি সেটা কোনটা, সেটা হচ্ছে 4 নম্বরটা। ঠিক আছে। সো তাহলে আমরা দেখতে পাচ্ছি সবার ফার্স্টে যে ডেটাটা দিয়েছি আমি সেটা কিন্তু সবার নিচে পড়ে আছে এবং সবার লাস্টে যে ডাটাটা আমি দিয়েছি সেটা কিন্তু সবার উপরে রয়েছে। সো এখন যদি আমি এইরকম অবস্থায় এই ডাটাগুলোকে, দ্যাট মিনস বলগুলোকে যদি আমি বের করে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আমি মানে আমাকে সিকোয়েন্সিয়ালি বের করতে হবে। দ্যাট মিনস আমি যদি একটু খেয়াল করি যে দেখেন আমি সবার ফার্স্টে যে ডাটাটা দিয়েছিলাম, দ্যাট মিনস 1 নাম্বার বলটা, সেটা কিন্তু আমি চাইলে এখনই বের করতে পারবো না। কারণ কি, আমার সবার উপরে আছে 4 নাম্বার বল, তারপরে 3, তারপর 2 এবং সবার লাস্টে 1। তার মানে আমি যদি সাপোজ এখন এই 1 নাম্বার বলটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই 1 নাম্বার বলের উপরে যেসব বলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমার আগে বের করে নিয়ে আসতে হবে এবং তারপরেই কিন্তু আমি শুধুমাত্র এই 1 নাম্বার বলটা বের করতে পারবো। সো তার মানে কি, আমি যদি এখন 1 নাম্বার বলটা বের করতে চাই তাহলে আমাকে এর উপরে থাকা 4 নাম্বার বলটা ফার্স্টে বের করতে হবে, দেন 3 নাম্বার, দেন 2 নাম্বার। তাহলেই গিয়ে আমি 1 নাম্বার বলটা বের করে আনতে পারবো। তার মানে আমি এই ঘটনা দ্বারা আমরা বুঝতে পারছি যে যেটাকে আমরা সবার লাস্টে ইনপুট দিয়েছি, দ্যাট মিনস 4 নাম্বার বল, আমরা যদি বের করতে চাই তাহলে সেটাই আগে বের হয়ে আসবে। দ্যাট মিনস ফার্স্ট আউট, লাস্ট ইন, ফার্স্ট আউট। আবার আমরা এই কথাটাও বলতে পারি যে ফার্স্ট ইন, লাস্ট আউট, দ্যাট মিনস ফিলো। সো তো আমরা দেখতে পাচ্ছি যে
যে ডাটাটা আমরা সবার লাস্টে দিচ্ছি সেটাই সবার আগে বের হবে, এবং যে ডাটাটা আমরা সবার ফার্স্টে দিচ্ছি সেটাই সবার লাস্টে বের হবে। আশা করি বুঝতে পেরেছেন ঘটনাটা। আমরা এখানে দেখতে পাচ্ছি পুশ দিয়ে একটা ইনস্ট্রাকশন লেখা হয়েছে। সো এই পুশ হচ্ছে এমন একটা ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশনটা ইউজ করে আমরা কি করতে পারি, ডাটাগুলোকে স্ট্যাক সেগমেন্টে রাখতে পারি। ঠিক আছে, আমি আবারও বলছি, পুশ হচ্ছে এমন একটি ইনস্ট্রাকশন যে ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডাটাগুলোকে স্ট্যাক সেগমেন্টে স্টোর করে রাখতে পারি। ঠিক তেমনি ভাবে আমাদের যেমন ডাটাগুলোকে স্ট্যাক সেগমেন্টে স্টোর করে রাখার প্রয়োজন পড়ে, ঠিক তেমনি আমাদেরকে স্ট্যাক সেগমেন্ট থেকে ডাটাগুলোকে বের করে আনারও প্রয়োজন পড়ে। তো যখন আমি কোনো ডেটাকে স্ট্যাক সেগমেন্ট থেকে বের করে নিয়ে আসব, তখন আমাদের পপ ইনস্ট্রাকশনটা ইউজ করতে হয়। ওকে, তো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাইদার পুশ নর পপ ওয়ার্কস অন বাইট টাইপ রেজিস্টার। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে, আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের কিন্তু বাইট টাইপ মানে হচ্ছে কি, বাইট টাইপ মানে হচ্ছে 1 বাইট সমান সমান 8 বিট। ঠিক আছে, তো আমাদের 8 বিট 8 বিটের যে রেজিস্টার গুলো রয়েছে, তো সেগুলো কি কি রয়েছে? যেমন হচ্ছে এএল রয়েছে, তারপর হচ্ছে এইচ রয়েছে, বিএল রয়েছে, বিএইচ রয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে কি সিএল রয়েছে, সিএইচ রয়েছে, দেন ডিএল রয়েছে এবং ডিএইচ রয়েছে। সো আমরা যদি এরকম পুশের পরে, হ্যাঁ, পুশের পরে যদি আমি বাইট টাইপ রেজিস্টার রেখি, সাপোজ এখানে আমাদের যে 8টা 8 বিটের যে রেজিস্টার গুলো আমরা এখানে দেখালাম তার মধ্যে থেকে যে কোনো একটা আমরা চুজ করতে পারি, সাপোজ পুশ ডিএল, বা পপ লিখেও যদি আমরা ডিএল লিখি, তাহলে এই দুইটা ইনস্ট্রাকশন আমার হচ্ছে কি হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা ইনস্ট্রাকশন আমার কাজ করবে না, এই দুইটা ইনস্ট্রাকশন হয়ে যাবে ইনভ্যালিড। কারণ এখানে বলে দেওয়া আছে যে আপনি পুশের পর যে অপারেন্টটা লিখবো, আমরা পুশের পর যে অপারেন্টটা লিখবো সেটা অবশ্যই বাইট টাইপ রেজিস্টার হওয়া যাবে না, সেটা হতে হবে ওয়ার্ড টাইপ। তো ওয়ার্ড টাইপ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার 16 বিট। ঠিক আছে, 16 বিট টাইপের অপারেন্ট হতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা হচ্ছে পুশ এবং পপ ইনস্ট্রাকশনের একটা ইলাস্ট্রেশন দেখব। দ্যাট মিনস আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখব, এবং আমরা যে থিওরিটিক্যাল নলেজটা গেইন করেছি সেটা দেখবো যে আমরা ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা। তো সাপোজ আমাদের কাছে এরকম একটা স্ট্যাক সেগমেন্টের একটা পোর্শন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্ট্যাক সেগমেন্ট, সেই স্ট্যাক সেগমেন্টের এক লেফট সাইডে এখানে আমরা ব্ল্যাক কালারের কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটি হচ্ছে আপনার ওই স্ট্যাক সেগমেন্টের আন্ডারে প্রতিটা স্লটের অ্যাড্রেস, যেটাকে আমরা বলে থাকি অফসেট অ্যাড্রেস। এবং আমরা রাইট সাইডে যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমরা এক্স এক্স দিয়ে কিছু লেখা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে ওই কারেসপন্ডিং অ্যাড্রেস স্লটে আমার যে ভ্যালুগুলো রয়েছে সেটা। তো এক্স এক্স আসলে কি মিন করছে, সাপোজ আমাদের এই কারেসপন্ডিং স্লটে হয়তো কিছু ভ্যালু আছে অথবা কিছু ভ্যালু নেই, দ্যাট মিন 0 0। সো আমরা এগুলোকে আসলে কেয়ার করছি না বা ডোন্ট কেয়ার হিসেবে বিবেচনা করছি, যে হয়তো কিছু ভ্যালু আছে বা নেই, তো সেটা নিয়ে আমরা আসলে কনসার্ন না, যে কারণে আমরা এখানে এক্স এক্স দিয়ে রেখেছি। সো এইগুলো অ্যাকচুয়ালি আপনার ভ্যালু নির্দেশ করছে। এবং আমাদের আরো রাইট সাইডে যদি একটু নিচে আমরা দেখি, এখানে আপনার জেনারেল পারপাস রেজিস্টারে ভ্যালু কি কি সেটা সম্পর্কে আমরা অবগত হতে পারবো। এবং আমরা দেখতে পাচ্ছি এক্স এর মধ্যে ভ্যালু রয়েছে 314B, বি এক্স এর মধ্যে ভ্যালু রয়েছে 0239, সি এক্স এর মধ্যে ভ্যালু রয়েছে 0000, এবং ডি এক্স এর মধ্যে ভ্যালু রয়েছে 0000। সবগুলো ভ্যালুই আমার হেক্সাডেসিমালে প্রকাশ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইনিশিয়ালি স্ট্যাক সেগমেন্টের আন্ডারে যে রেজিস্টারটি আমার পয়েন্টার হিসেবে কাজ করে সেটি আমরা অলরেডি জানি, সেটি হচ্ছে কি স্ট্যাক, সেটি হচ্ছে স্ট্যাক পয়েন্টার।
সেটি হচ্ছে স্ট্যাক পয়েন্টার। এবং এই স্ট্যাক পয়েন্টারে আমার শুরুর দিকে বা ইনিশিয়ালি যে অ্যাড্রেসটা বা যে ভ্যালুটি স্টোর হয়ে আছে সেটি হচ্ছে আমরা বলতে পারছি সেটি হচ্ছে 1199 হেক্সাডেসিমাল। এবং এই স্ট্যাক পয়েন্টারটাই আপনার স্ট্যাক সেগমেন্টের আন্ডারে অফসেট অ্যাড্রেস চেঞ্জ করার কাজে ব্যবহৃত হয়। সো আমরা একটু নেক্সট স্লাইডে যাচ্ছি। ওকে, সো আমাদের কাছে যে ইনফরমেশনটি আরো রয়েছে সেটি হচ্ছে আমরা বাম পাশে একটা 5টি লাইনের একটি কোড দেখতে পাচ্ছি। 5টি লাইনের একটি কোড দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি জানি যে এসপির মধ্যে ইনিশিয়ালি ভ্যালু ছিল 1199, আমরা একটু আগে দেখেছি। এবং আমাদের জেনারেল পারপাস রেজিস্টারে যে ভ্যালুগুলো স্টোর অবস্থায় রয়েছে সেগুলো আমরা এখানে যে আপনাদের স্ক্রিনে হাইলাইট করা হয়েছে। তো এখন আমরা দেখব যে আমাদের এই কোডটি যখন লাইন বাই লাইন এক্সিকিউট হবে তখন অ্যাকচুয়ালি আমার পুশ পপ কিভাবে কাজ করছে এবং স্ট্যাক সেগমেন্টে ভ্যালু কিভাবে স্টোর হচ্ছে এবং আমরা কিভাবে স্ট্যাক সেগমেন্ট থেকে ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসতে পারছি। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি, প্রথম লাইনে দেওয়া রয়েছে পুশ এ এক্স। এর মানে কি? এর মানে হচ্ছে এক্স এর মধ্যে যে ভ্যালুটি রয়েছে সেটি স্ট্যাক সেগমেন্টে স্টোর হবে। এবং পুশের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি এখানে অলওয়েজ আপনার 16 বিটের অপারেন্ট থাকে এবং পপের ক্ষেত্রেও সেম অ্যাকচুয়ালি। তো আমাদের ফার্স্টে ভ্যালু ছিল স্ট্যাক পয়েন্টারে 1199। তো যখন এই এমত অবস্থায় যখন আমাদের পুশ ইনস্ট্রাকশনটি চলে আসলো, সো ফার্স্ট অফ অল সে কি করবে, এসপির ভ্যালু যেটি রয়েছে সেটিকে সে প্রথমে ডিক্রিজ করবে। ওকে, এসপি কে সে প্রথমে ডিক্রিজ করবে। সো এসপির ভ্যালু প্রথমে ডিক্রিজ হবে। ডিক্রিজ হওয়ার পর, তো সাপোজ আমাদের এখানে এসপির ভ্যালু ছিল 1199, সেটি এখন 1 ডিক্রিজড হয়ে যাবে। ডিক্রিজড হয়ে আপনার ভ্যালু হবে 1198 হেক্সা। তো এক্সপির ভ্যালু 1 ডিক্রিজ হওয়ার পর সে কি করবে, আপনার আমাদের যে এক্স এর মধ্যে, এক্স হচ্ছে একটা 16 বিটের রেজিস্টার যাকে হচ্ছে হায়ার এবং লোয়ার এই দুটি পোর্শনে ভাগ করা যায়। এবং এক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভ্যালু ছিল 314B এবং হায়ার পোর্শনে ছিল 31 এবং লোয়ার পোর্শনে ছিল 4B। তো লিটল এন্ডিয়ানের প্রিন্সিপাল অনুযায়ী যখন আমার এই এসপির ভ্যালু 1 ডিক্রিজ হলো এই স্লটের অ্যাড্রেসে, তখন এক্স এর হায়ার পোর্শনে যে ভ্যালুটি রয়েছে 31, সেই ভ্যালুটি 119H এই হেক্সাডেসিমাল অফসেট অ্যাড্রেসে স্টোর হয়ে যাবে। তো তার মানে কি হচ্ছে, প্রথমে এসপির ভ্যালু 1 ডিক্রিজড হচ্ছে, দেন সে ভ্যালুটি স্টোর করছে কোথায়? ভ্যালুটি স্টোর করছে স্ট্যাক সেগমেন্টে। তার মানে আমরা বলতে পারছি যে এই 1198-এ অ্যাকচুয়ালি আমাদের 31 এই হেক্সাডেসিমাল যে নাম্বারটি সেটি স্টোর হয়ে যাবে। আমরা দেখবো অ্যাকচুয়ালি স্টোর হয় কিনা। দেন এরপর আমাদের কিন্তু এক্স এর যে রেজিস্টারটা সেটা কিন্তু 16 বিটের, আমরা আগেই বলেছি। তো 31 ভ্যালুটি কিন্তু আমার চলে গিয়েছে স্ট্যাক সেগমেন্টের একটা স্লটে। বাকি রয়েছে 4B, এটাও তো আমার স্টোর হতে হবে কারণ আমরা এখানে তো এক্স ইউজ করা হয়েছে 16 বিট। এরপরে কি হবে, এসপি এর ভ্যালু আর একবার ডিক্রিজড হবে। তাহলে আগের এসপির ভ্যালু ছিল হচ্ছে 1198, এইখান থেকে 1 ডিক্রিজ হয়ে যাবে 1197 হেক্সাডেসিমাল। এরপরে কি হবে, এটি হওয়ার পর সে ফাইনালি এই স্লট অ্যাড্রেসে দেন এগেইন সে লোয়ার পোর্শনের ভ্যালুটি স্টোর করে রাখবে কোথায়? স্ট্যাক সেগমেন্টে। তার মানে এখন এই 1197 যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে এল এর ভ্যালুটি স্টোর হয়ে যাবে, দ্যাট মিনস 4B।
এবং আমরা দেখতে পাচ্ছি এই কোডটা, পুশ এক্স কোডটা রান হওয়ার আগে এসপির ভ্যালু ইনিশিয়াল অবস্থায় ছিল 119H, এবং পুশ করার ফলে এখন এসপির ভ্যালু 2 টাইমস ডিক্রিজ হয়ে ফাইনালি এর মধ্যে 1197 এই ইনফরমেশনটি স্টোর হয়ে আছে, যেটি ইনিশিয়াল ভ্যালুর তুলনায় 2 কম। সো আমরা এখন দেখি, তো যদি পুশ এক্স ইনস্ট্রাকশনটি কাজ করে তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছি 1197 এ 4B স্টোর হয়ে গিয়েছে এবং 1198 স্লটের অ্যাড্রেসে 31 হেক্সাডেসিমাল ভ্যালু স্টোর হয়েছে, যেটি অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল। তাহলে আমাদের 5টি লাইনের যে কোড ছিল তার মধ্যে প্রথম লাইনটি আমার এক্সিকিউট হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা সেকেন্ড লাইনে যাই, এরপর যদি আমরা সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছি পুশ বিএক্স কথাটি রয়েছে। তো যখন পুশ এক্স এক্সিকিউট হয়েছিল এমত অবস্থায় আমার এসপির ভ্যালু ছিল 1197 হেক্সা। ওকে, তো এখন যখন পুশ বিএক্স আবার পুশ বিএক্স পেলো, তো আগের নিয়ম অনুযায়ী ফার্স্টে এসপি ডিক্রিজ হবে, দেন হায়ার পোর্শন স্টোর হবে, দেন আবার এসপি ডিক্রিজ হবে, দেন লোয়ার পোর্শন স্টোর হবে। তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা আগাতে থাকি। তো এখন আগের এসপির ভ্যালু ছিল ইনিশিয়ালি 1197, যখন পুশ বিএক্সটি চলে আসবে তখন এখান থেকে 1 ডিক্রিজ হবে, ডিক্রিজ হয়ে গেল 1196, এবং এই স্লটের অ্যাড্রেসে বিএক্স এর হায়ার পোর্শন দ্যাট মিনস বিএইচ সেটি কত 02, সেই 02টি এইখানে স্টোর হয়ে যাবে 1196 স্লট অ্যাড্রেসে। এরপর আবার এসপি এক ডিক্রিজ হবে, দ্যাট মিনস 1196H এখান থেকে 1 হেক্সাডেসিমাল কম হয়ে আমার অ্যাড্রেস হয়ে যাবে 1195 হেক্সা, এবং এই স্লটের অ্যাড্রেসে বিএক্স এর লোয়ার পোর্শন দ্যাট মিনস 39 এটি স্টোর হয়ে যাবে। এবং আলটিমেটলি এই পুশ বিএক্স ইনস্ট্রাকশনটি এক্সিকিউট হওয়ার পর আমার এসপির ভ্যালু হয়ে দাঁড়ালো 1195 হেক্সাডেসিমাল। সো আমরা একটু দেখি অ্যাকচুয়ালি এই ঘটনায় ঘটছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি বিএক্স এর লোয়ার এবং হায়ার পোর্শন আমার যেখানে যেখানে বা যে স্লটের অ্যাড্রেসে স্টোর হয়ে যাওয়ার কথা ছিল সেই অ্যাড্রেসেই কিন্তু স্টোর হয়ে গিয়েছে। ওকে, এরপর চলে আসছে আমাদের থার্ড লাইনে, সেটি হচ্ছে কি পপ সিএক্স। দ্যাট মিনস এখানে আমার পপ ইনস্ট্রাকশন ইউজ হয়েছে। তো পপ ইনস্ট্রাকশনটা কিভাবে কাজ করে, সে যেভাবে কাজ করে আগে যেভাবে আমরা দেখেছিলাম পুশ ইনস্ট্রাকশনের ক্ষেত্রে এসপির ভ্যালু আগে ডিক্রিজড হয়, দেন ভ্যালু স্টোর করে রাখে স্ট্যাক সেগমেন্টে। ওকে, দেন আবার ডিক্রিজড হয়, এন্ড দেন বাকি পোর্শনটুকুর ভ্যালু আবার স্ট্যাক সেগমেন্টে স্টোর করে রাখে। বাট পপের ক্ষেত্রে জিনিসটা উল্টো। কিরকম, যেখানে ডিক্রিজড হচ্ছে পুশে, পপের ক্ষেত্রে ইনক্রিজড হবে, এবং পুশের ক্ষেত্রে যেখানে আগে ডিক্রিজড হচ্ছিল দেন স্টোর করছিল, বাট পপের ক্ষেত্রে আগে ওই এসপির ভ্যালু যেটি আছে সেখান থেকে সে ভ্যালুটি বের করে নিয়ে আসবে, দেন ইনক্রিমেন্ট হবে, দেন আবার ভ্যালু বের করে নিয়ে আসবে, দেন আবার ইনক্রিমেন্ট হবে। সো আমরা অ্যাকচুয়ালি যা বুঝাতে চাচ্ছি, ফার্স্টে আপনার যেটা করবে সে ভ্যালুটি রিট্রাইভ করবে ফ্রম ইনিশিয়াল এসপি ভ্যালু, দেন এসপি increases by 1, then again value retrieves, then again
এসপি ভ্যালু increases by 1. ওকে, সো আমরা একটু দেখি। তো আমাদের এই লাইনের ক্ষেত্রে বাট সেকেন্ড লাইন যখন এক্সিকিউট হয়েছিল তখন আমাদের এসপির ভ্যালু ছিল, এসপির ভ্যালু কত ছিল? 1195 হেক্সা। এখন যখন পপ চলে আসলো আমরা কি বললাম পপের ক্ষেত্রে? দ্যাট মিনস ইনিশিয়াল যে এসপির ভ্যালু আছে সেখান থেকে সে ভ্যালুটি বের করে নিয়ে আসবে। তাহলে 1195-এ আমার ভ্যালু ছিল কত? 39। এখানে দেখেন, এখানে লেখা আছে পপ সিএক্স, তার মানে সে 16 বিটের ডাটা সে স্ট্যাক সেগমেন্ট থেকে বের করে নিয়ে এসে সিএক্স রেজিস্টারে রাখবে। এবং সিএক্স রেজিস্টারে যেমন হায়ার পোর্শন রয়েছে তেমনি লোয়ার পোর্শন রয়েছে, এবং প্রতিটা স্লটে কিন্তু আমাদের স্ট্যাক সেগমেন্টের প্রতিটি স্লটে আপনার 1 বাইটের ডাটা স্টোর হয়ে থাকে। সো আমরা যখন 16 বিটের ডাটা বের করে নিয়ে আসবো তখন অ্যাকচুয়ালি দুটি স্লট থেকে বের করে নিয়ে আসতে হবে, এবং আলটিমেটলি দুটি স্লট থেকে যখন ডাটাটা বের হয়ে আসবে তখন এজ এ হোল 16 বিট হবে। সো এখন আমার এসপির ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1195, সে 1195 থেকে এই স্লটের অ্যাড্রেস থেকে সেই ভ্যালুটি বের করে নিয়ে আসবে 39, এবং সেটি চলে যাবে হচ্ছে আপনার লোয়ার পোর্শনে লিটল এন্ডিয়ানের ফর্মুলা অনুযায়ী। এবং এখান থেকে যখন সে ভ্যালুটি বের করে নিয়ে আসবে এই ভ্যালুটি কিন্তু আর স্ট্যাক সেগমেন্টে থাকবে না। এই জন্য আমরা এই স্ট্যাক সেগমেন্টে একটা পোর্শনে বলে থাকি যে দিস ইজ ইউজড ফর টেম্পোরারি ডাটা স্টোরেজ। ওকে, সো আমরা যখন ডাটাটা বের করে নিয়ে আসবো তখন কিন্তু ওই ডাটাটা আর স্ট্যাক সেগমেন্টের ওই কারেসপন্ডিং স্লটে আর থাকবে না। সো 39 যখন 1195 স্লটের অ্যাড্রেস থেকে বের হয়ে গেল তখন এসপির ভ্যালু 1 বেড়ে যাবে। সো 1195 হেক্সাডেসিমাল থেকে 1 বেড়ে হয়ে যাবে 1196 হেক্সা। যখন এখানে চলে আসলো, এটা তো বের হয়ে গিয়েছে, যখন বের হয়ে যাওয়ার পর 1 বেড়ে যখন এখানে চলে আসলো তখন সে বাকি এইখান থেকেও আপনার 8 বিটের ভ্যালুটা বের করে নিয়ে আসবে, এবং এটি চলে যাবে সিএইচ এ। সে বের করে নিয়ে আসলো তখন এটিও আর ভ্যালুটা 1196H স্লটে থাকবে না। তো বের করার পরে দেন এগেইন আপনার এসপির ভ্যালু নিয়ম অনুযায়ী এক বাড়ার কথা। সো 1196H থেকে দেন আরো একবার ইনক্রিজড হয়ে যাবে 1197H। তখন এসপির ভ্যালু এই এই অবস্থায় থাকবে, দ্যাট মিনস এই স্লটকে নির্দেশ করবে। সো আমরা বলতে পারছি যখন আমার থার্ড লাইনটা এক্সিকিউট হচ্ছে তখন এক্সপির যে ভ্যালু সেটি হচ্ছে 1197 হেক্সা। সো আমরা দেখি এরকম ব্যাপারটি ঘটছে কিনা। সো দেখেন, আমরা দেখতে পাচ্ছি ওই দুইটা কারেসপন্ডিং স্লট থেকে কিন্তু ডাটা বের হয়ে গিয়েছে, এবং সিএক্স এর মধ্যে 0239 এই হেক্সাডেসিমাল নাম্বারটি কিন্তু অলরেডি স্টোর হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা যদি নেক্সট লাইনটা একটু খেয়াল করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এক্স কমা 5, এর মানে হচ্ছে এক্স এর সাথে 5 যোগ হয়ে অ্যাকচুয়ালি আপনার রেজাল্টটা হবে, যে রেজাল্টটা পাবো সেটা আমার এক্স রেজিস্টারে স্টোর হয়ে যাবে। এবং আমরা জানি ডেসিমাল 5 এবং হেক্সাডেসিমাল 5 এর মধ্যে কোনো তফাৎ নেই। সো আমার এক্স এর মধ্যে ভ্যালু ছিল ইনিশিয়ালি আগে কত ছিল কারো খেয়াল আছে? সেটা ছিল 31। আমরা যদি একটু স্লাইডটা আগে নিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো ইনিশিয়ালি আমাদের ভ্যালু কত ছিল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি অবস্থায় বা এই লাইনটা এক্সিকিউট হওয়ার আগে এক্স এর মধ্যে ভ্যালু ছিল 314B। ওকে, দেন যখন এর সাথে 5, এটা ছিল হেক্সা, এবং এর সাথে 5 ডেসিমাল যোগ হয়েছে, এবং 5 ডেসিমাল এবং 5 হেক্সাডেসিমাল একই। সো এর সাথে যখন 5 হেক্সাডেসিমাল যোগ হলো তখন কিন্তু আমার রেজাল্টটা হয়ে গেল 315 3150 3150 হেক্সা। সো এটি কিন্তু আমার এক্স রেজিস্টারে স্টোর হয়ে যাবে। সো আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে, দেখেন এক্স এর মধ্যে কিন্তু অলরেডি 3150 হেক্সাডেসিমাল নাম্বারটি স্টোর হয়ে গিয়েছে। আগে এক্স এর ভ্যালু যেটি ছিল 314B এর সাথে 5 যোগ হয়েছে
এবং হওয়ার পরই আমরা এক্স এর মধ্যে এই নতুন 3150 ভ্যালুটি পেলাম। এরপরে আমাদের যে ইনস্ট্রাকশনটি রয়েছে সেটি হচ্ছে পপ এক্স, এর মানে হচ্ছে আপনার স্লটের দুটা স্লট থেকে সে ভ্যালু বের করে নিয়ে আসবে 16 বিটের এবং সেটি এক্স রেজিস্টারে রাখবে। এবং আমরা দেখেছিলাম এই এই লাইনের ক্ষেত্রে এসপির ভ্যালু ছিল কিন্তু 11 কত ছিল কারো খেয়াল আছে? 1197 ছিল হেক্সা। তো যখন আমরা এখানে এসে পপ এক্স করছি, আমাদের ফর্মুলা বলে প্রথমে আমরা ভ্যালু রিট্রাইভ করব, দেন আপনার এক করে ভ্যালু ইনক্রিজ হবে। ওকে, এসপির ভ্যালু ইনক্রিজ হবে আর কি। সো প্রথমে ছিল এসপির ভ্যালু 1197, তাহলে এই অবস্থায় এই অ্যাড্রেস আমার ভ্যালু কত? 4b। তো আমরা যদি এক্স এর কথা বলি, এক্স এর মধ্যে আবার দুটো ভাগে ভাগ করা যায়, এ এইচ এবং এ এল। লিটল এন্ডিয়ানের ফর্মুলা অনুযায়ী 1197 স্লটের অ্যাড্রেস থেকে আপনার 4b যে ভ্যালুটি, সেই 4b ভ্যালুটি চলে আসবে হচ্ছে এল এ, এবং এইচ এ চলে যাবে 31। ওকে, কিভাবে চলে আসবে আমি আবার বলছি। 1197 থেকে ভ্যালু আপনার রিট্রাইভ হবে ফার্স্টে, রিট্রাইভ হয়ে সে এল এ রাখবে 4b, দেন সে এসপির ভ্যালু এক ইনক্রিজ করবে, যা আগে ছিল 1197, এর সাথে 1 হেক্সা যোগ হয়ে আপনার এসপির অ্যাড্রেস হয়ে যাবে 1198 হেক্সা। তার মানে এসপি ভ্যালু এখান থেকে সরে ইন্ডিকেট করবে এই স্লটে, দেন এই স্লটে সে আবার 31 ভ্যালুটাকে বের করে নিয়ে আসবে এবং বের করে নিয়ে এসে সে এইচ এ রাখবে, দেন আবার ইনক্রিজ হবে এবং এসপির ভ্যালু হয়ে যাবে 1198 হেক্সা থেকে এক বেড়ে 1199 হেক্সা, এবং আলটিমেটলি তখন এসপির ভ্যালু তখন এই অ্যাড্রেসটাকে নির্দেশ করবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছি। তো দেখি এখন আসলে এই এই জিনিসগুলো হচ্ছে কিনা। সো দেখেন 314 বিটা কিন্তু আমার এক্স এর মধ্যে স্টোর হয়ে যাবে, এবং এই যে স্টোর হয়ে গেল, এবং এবং ওই 1197 এবং 1198 এই দুটো স্লটে আমার এখন আর কোনো ওই আগের ভ্যালুটি নেই পপ করার পরে। সো আমরা দেখতে পেলাম কি যে ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশন হিসেবে পুশ অপারেন্ট এবং পপ ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট একটা ওভারঅল একটা ছোট্ট একটা সামারি দিতে চাচ্ছি যে পুশ ইনস্ট্রাকশনের পরে যে অপারেন্ট লিখতে হয় এবং সেটা কি করে, সেটা আপনার স্ট্যাক সেগমেন্টে ডাটাগুলো, স্ট্যাক সেগমেন্টে আপনার সেই ডাটাটা স্টোর করে রাখে, এবং অলওয়েজ আপনার পুশের পরে যে অপারেন্টটা সেটা 16 বিটের হবে। আর পপের পরে আপনার ডেস্টিনেশন অপারেন্টটা ইউজ করতে হয়। দ্যাট মিনস আপনার সেই ডাটাটা স্ট্যাক সেগমেন্ট থেকে যে ডাটাটা আমি বের করব সেটা কোথায় যাবে, সেই 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 রেজিস্টারটার কথা লিখতে হয় পপ ইনস্ট্রাকশনের পরে। ওকে, এবং অলওয়েজ আমরা আগেও দেখেছি পুশ এবং পপের পরে আপনাকে 16 বিটের অপারেন্ট লিখতে হবে। এবং পপ ইনস্ট্রাকশনের পরে যে আমরা ডেস্টিনেশন কথাটি লিখেছি, সেই ডেস্টিনেশন হিসেবে আমাদের কি কি অপারেন্ট আমরা ইউজ করতে পারি, যেমন আমাদের ডেস্টিনেশন হিসেবে আমরা জেনারেল পারপাস রেজিস্টার ইউজ করতে পারি, সেগমেন্ট রেজিস্টার ইউজ করতে পারি, এবং মেমোরি লোকেশন আমরা ইউজ করতে পারি। বাট এখানে একটা কথা হলো যে যখনই আমি পপ ইনস্ট্রাকশনের পরে সেগমেন্ট অপারেন্টটা ইউজ করব, মানে সেগমেন্ট রেজিস্টারটা ইউজ করব, সেখানে অবশ্যই সিএস, দ্যাট মিনস কোড সেগমেন্ট, এটা স্টোর করে এটা স্টোর করা যাবে না। ঠিক আছে, কোড সেগমেন্ট এইটা ইউজ করা যাবে না। বাদ বাকি যে আমাদের সেগমেন্ট রেজিস্টার গুলো রয়েছে, যেমন ডাটা সেগমেন্ট, স্টার সেগমেন্ট, সেগুলোকে আমরা ইউজ করতে পারি। সো আমাদের অ্যাকচুয়ালি ডাটা ট্রান্সফার ইনস্ট্রাকশনের যে সেকেন্ড পার্টটি রয়েছে, সেই সেকেন্ড পার্ট যেটা আমাদের এই ভিডিওটি শেষ। আশা করি সবাই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিতে থাকবেন। থ্যাংক ইউ।